প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছে আমি সার মাহবুব। শুরুতেই শিরোনাম। Oh, that's what they needed. A little chop on. Another one. ডারউইনে হাসান তাণ্ডব, বিধ্বস্ত অস্ট্রেলিয়া 198 রানে অল আউট। বড় ইনিংসের ইঙ্গিত দিয়েও আউট সাদমান। টাইগার ক্রিকেটে থামছেই না ভারতের দাদাগিরি, শঙ্কায় বোদ্ধারা। বিসিবিকে এখনই সতর্ক হওয়ার তাগিদ। ইউএফএ সুপার কাপের শিরোপা আবারও পিএসজির। অ্যাস্টন ভিলাকে হারালো 2-1 গোলে। জিদানের রেকর্ডে ভাগ বসালেন লুই এনরিকে। শুরুতেই ডারউইন টেস্টের খবর। মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া দেখল এক ভিন্ন বাংলাদেশকে। টাইগার পেসারদের বোলিং তাণ্ডবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মোটে 198 রানে অল আউট স্বাগতিক দল। হাসান মাহমুদ একাই নিয়েছেন 6 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত সিমন্স শিষ্যদের সংগ্রহ 1 উইকেটে 70 রান। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল অজিরা। 11 ওভারে বিনা উইকেটে তারা তোলে 45 রান। তবে এরপর ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ডকে 23 রানে ও ট্র্যাভিস হেডকে 22 রানে ফেরান পেসার হাসান মাহমুদ। দলীয় 61 রানে এবাদত হোসেনের বলে মাত্র 1 রানেই ফিরে যান বার্নাস লাবুশেইন, আর ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। 2 দফা জীবন পেয়ে স্রোতের বিপরীতে একাই লড়েছেন স্টিভ স্মিথ। তবে সেখানেও ছিল বিতর্কিত সিদ্ধান্ত। নবম ব্যাটার হিসেবে স্মিথকে 71 রানে ফিরিয়ে অজিদের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে 5 উইকেট নেয়ার কৃতিত্ব হাসান মাহমুদের। শেষ ব্যাটার নাথান লায়নকেও আউট করেন তিনি। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে 36 রান তোলেন সাদমান তামিম। ব্যক্তিগত 20 রানে ফেরেন সাদমান। এখন মুমিনুলকে নিয়ে সাথে নিয়ে ইনিংস বড় করার চেষ্টায় আছেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে ক্যারিয়ার সেরা বোলিং হাসান মাহমুদের। অজি ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে একাই নিয়েছেন 6 উইকেট। সেই সাথে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো 5 উইকেট নিয়ে বাংলাদেশি বোলারও এখন হাসান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো পেসারদের পকেটে 10 উইকেট। দেশের ক্রিকেটের জন্য যেন স্বপ্নের মতো একটা সকাল গেল। আর সেই মুহূর্তটা উপহার দেওয়ার মূল কারিগর হাসান মাহমুদ। জেক ওয়েদারল্যান্ড, ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, এরপর নাথান লায়ন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে 55 রানে 6 উইকেট নিয়েছেন হাসান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গেছে 198 রানে। আর অজিদের সব বিগ স্টারদের একাই ধসিয়ে দিয়েছেন টাইগার এই পেসার। টস জিতে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন বলে তাসকিন আহমেদের সাথে অন্য প্রান্তে আক্রমণ শুরু করেন হাসান। শুরু থেকেই অফ স্টাম্প প্রপার লাইন লেন্থে বোলিং। হাসানের বোলিং দেখে অজি ওপেনাররা শুরু থেকেই যেন অস্বস্তিতে। লাল বলে সুইং, কখনো হালকা মুভমেন্ট। ডারউইনের পিচে ঘাস থাকায় সুইংয়ের সাথে বাউন্সও পেয়েছেন তিনি। দারুণ এক স্পেলে ক্যারিয়ার সেরা বোলিংয়ে তৃতীয়বার নিলেন 5 উইকেট। আর অস্ট্রেলিয়ার মাঠে 5 উইকেট পাওয়া প্রথম বাংলাদেশীও তিনি। চা বিরতির আগেই হাসানের প্রথম স্ট্রাইক। 12 ওভারে ওয়েদারল্যান্ডকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর হাসানের বলে বোল্ড ট্র্যাভিস হেড। 2 ওপেনার ফিরে যাবার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে পুরো দল। লাঞ্চের আগে এমনিতেই টাইগার পেসারদের দাপটে রয়ে শুয়ে খেলছিল মাইটি অজিরা, কিন্তু অন্য প্রান্তে আগুন ঝরাচ্ছিলেন হাসান। মিচেল স্টার্ক, ক্যামিন্সদের দাপটের জায়গাটায় তাদেরকেই ফিরিয়ে দিলেন সাজঘরে। তবে হাসানের ফাইফারটা পূরণ হয় স্মিথকে দিয়ে। স্টিভেন স্মিথ একাই যেন টেনে যাচ্ছিলেন স্বাগতিকদের। তিনি হাসানকে তেড়ে এসে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন, আর সেটাই গ্লাভস বন্দি করেন লিটন দাস। 2 বার জীবন পেয়ে শেষ পর্যন্ত হাসানের কাছেই ধরা দেন স্মিথ। এই উইকেট দিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে সর্বোচ্চ 3 বার 5 উইকেট নেওয়ার রেকর্ডটাও গড়লেন হাসান মাহমুদ।
198 রানে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটাও টাইগার এই পেসারের। আউট করেছেন নাথান লায়নকে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেই করলেন ক্যারিয়ার সেরা বোলিং। দিন শেষে ক্রিকেটটাকেই ভালোবাসা বাংলাদেশিরা নিশ্চিতভাবেই বলছেন হাসান ইউ বিউটি। সারা মাহবুব, স্টার প্লে। রাজনীতির কারণেই বাংলাদেশ সিরিজ নিয়ে টালবাহানা করছে ভারত। ক্রিকেটকে অস্ত্র বানিয়ে এমন কাণ্ডের প্রভাব পড়তে পারে বিশ্বকাপ আসরেও, মনে করছেন বিসিবির সাবেক পরিচালক মেজর ইমরোজ আহমেদ। তবে ধোঁয়াশা কাটাতে বিসিবির প্রতিও দিয়েছেন বিশেষ বার্তা। রেদওয়ান শাওনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সিরিজ নিয়ে ভারতের একের পর এক টালবাহানা, আশি বলেও শেষ পর্যন্ত ফাঁকি দিয়েছে প্রতিবেশী দেশটা। ক্রিকেট নিয়ে রাজনীতির এই নতুন সমীকরণে আতঙ্কিত বিসিবির সাবেক পরিচালক মেজর ইমরোজ আহমেদ। না, এটা দুঃখজনক। প্রথমে হচ্ছে দুঃখজনক 2025-এ কিন্তু যখন আমরা গেলাম না, তখন কিন্তু আমাদের হকি টিম তখন ভারতে খেলছিল। এখন যদি আপনি বলেন এখনকার সময়ের কথা, এখনো কিন্তু রাজশাহীতে ফুটবল খেলা চলছে, এখানে ভারতীয় দল আসছে একটা। তাহলে কি ক্রিকেটটাই আসলে পলিটিক্স হয়ে গেছে? এর জন্য আপনাকে আমি বললাম যে ক্রিকেটটাকে আমরা অস্ত্র বানিয়ে ফেলেছি। ক্রিকেটটাকে আমরা একটা মাধ্যম বানানো উচিত ছিল ফর পিস, যে যেখানে গোলমাল সেখানে ক্রিকেট দিয়ে দাও, ইট উইল স্প্রেড পিস। এখন দেখা যাচ্ছে যেখানে একটু মনোমালিন্য আছে, যেখানে একটু গোলমাল আছে, যেখানে একটু একের সাথে আরেকের একটু ছোট্ট দ্বন্দ্ব আছে, সেখানেই ক্রিকেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে ইটস বিকাম মোর ডেঞ্জারাস ওয়েপন। ভারতের সাথে বাংলাদেশের এই রাজনৈতিক দূরত্বের প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও। আমার কাছে মনে হচ্ছে এরপরে সাবকন্টিনেন্টে এক্সেপ্ট শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ হওয়ার আর কোনো সুযোগ নাই। শ্রীলঙ্কা এককভাবে যে ওয়ার্ল্ড কাপ করতে পারবে তেমনটা হওয়ারও সুযোগ নাই। তার মানে হচ্ছে জয়েন্টলি করলেই দেখবেন বাংলাদেশ এখন যুক্ত হলো ইন্ডিয়া পাকিস্তানের সাথে, যে ভারত এখানে খেলতে আসবে না, বাংলাদেশ যাচ্ছে না খেলতে, পাকিস্তান তো যাচ্ছেই না, ভারত যাচ্ছে না পাকিস্তানে। তাইলে এখানে যেই পরিস্থিতি শুরু হলো, আফগানিস্তানের তো কোনো অবস্থানই নাই ক্রিকেট হোল্ড করা, তাহলে হু ইজ গোয়িং টু হোল্ড দিস ওয়ার্ল্ড কাপ? ভারত সিরিজ ভেস্তে যাওয়ায় আর্থিকভাবে লোকসান হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যদিও এই ক্রীড়া সংগঠকের দাবি, ব্যবসার চেয়ে এখানে গুরুত্ব দেওয়া উচিত ক্রিকেটকে। ওনারা এখন আসছেন না, পরে আসবেন। এটাতে আবার 4 নেশন টুর্নামেন্ট হতে পারে, বাংলাদেশের বিরাট বড় আর্থিক লাভ হবে, সনি এটা টেলিকাস্ট করবে। জিনিসগুলো কিন্তু তেমন না, এগুলো মানুষজনকে প্রলেপ দেওয়ার জন্য কিছু বার্তা কেউ দিচ্ছেন। এখন যারা এগুলো বলে বেড়াচ্ছেন 100 কোটি টাকা 200 কোটি টাকা পাচ্ছি আমরা, ইন্ডিয়া আবার আসবে, সান্ত্বনা দিয়েছে, আমার মনে হয় এখানে টাকার ফোকাসটা আমরা যদি না করি ইজ বেটার। বিকজ সম্মানের সাথে বাঁচতে হলে ইউ আর এ ক্রিকেটিং নেশন। আপনাকে যে প্ল্যান যেটা থাকে আইসিসির, সেই প্ল্যানটাকে রেসপেক্ট করে আপনাকে খেলতে হবে। এদিকে ভারত সিরিজ নিয়ে বিসিবির কাছেও আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছেন ইমরোজ। ঠিক কী কারণে বাতিল করা হয়েছে এই সিরিজ, এ নিয়ে এখনও ধোঁয়াশায় দুই দেশের ক্রিকেট ভক্তরা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশে আসছে না ভারত, সেটা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ সফরের সূচির সময়ে আফগানিস্তানের সাথে সিরিজ ঠিক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনই আশা না ছাড়লেও বিকল্প ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী। বাংলাদেশের বিপক্ষে ভারতের 3 ওয়ানডে আর 3 টি-20 খেলতে আসা চূড়ান্ত শঙ্কার মুখে। রাজনৈতিক কারণ যেখানে সবচেয়ে বড় ইস্যু। এফটিপি অনুযায়ী এই মাসের 27 তারিখ বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, 14 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল দেশ। অথচ বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে 13 সেপ্টেম্বর থেকে 3 টি-20 সিরিজ খেলবে দুদল। আর তাতেই ভারতের বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এখনই সব সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ভারতের উদাহরণ আছে একই সময়ে 2 দল 2 দেশে খেলার। তবে গুঞ্জন আছে 3 ওয়ানডে 3 টি-20-র জায়গায় সফর ছোট করে বাংলাদেশে আসতে পারে ভারত।
তবে সেটি শেষ পর্যন্ত না হলে বিকল্প ভাবনা ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই ভাবনা ইতিমধ্যেই শুরু করেছে বিসিবি, এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী। আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। এখনই কি অবস্থায় আছে এটা আমার মনে হয় আরো 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো, সেটাই ভালো হবে। হ্যাঁ, সেই পরিকল্পনা আমাদের আছে। ইন কেস যদি আমাদের অন্যভাবে চিন্তা করতে হয় স্লটটা নিয়ে প্ল্যানে আছে, আমরা সেটা চিন্তা করব। একই সাথে ভারত না আসলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটিও স্বীকার করে নিয়েছেন আসিফ রাব্বানী। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকেই, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন আদার অ্যাসপেক্ট সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। প্রস্তাবিত সময়ে বাংলাদেশে না এসে আফগানিস্তানের সাথে খেলার সূচি ঠিক করায় বিসিসিআইকে নিয়ে চারিদিকে চলছে সমালোচনা। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে বিসিবি। বুধবার সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি সহ ক্রিকেট বোর্ডের প্রায় সব পরিচালক। দোয়া মাহফিল শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, গত ১৭ বছর তিনি প্রাপ্য সম্মান পাননি। ক্রিকেটে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এছাড়াও তিনি বলেন, আমরা সুযোগ পেয়ে আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা প্রকাশের চেষ্টা করছি। তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনও স্মরণ করা হয়। অনেকের অবদানকেই আপনার মূল্যায়ন করতে পারিনি আমরা, এবং কি প্রেক্ষাপট ছিল আপনাদের সবারই জানা। তাই আজকে আমাদের সুযোগ আসছে, এবং বিসিবি যে মানুষটি মরহুম আরাফাত রহমান কোকো, ওনার ক্রিকেটে যে অবদান এটা নতুন করে বলার কিছু নাই, আপনাদের সবারই জানা। আজকে বিসিবি যে পর্যায়ে আছে, যে পাইপলাইনগুলো উনি তৈরি করে গিয়েছে সেই সময়, যার সুফল কিন্তু আমরা পরে গিয়ে পেয়েছি, প্লেয়ার্স বলেন, পাইপলাইন বলেন, ওনার অবদান অনস্বীকার্য। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি আজকে এরকম একটা আয়োজন করার। তা আমরা ওনার জন্য দোয়া চাই। কোচ ইস্যু নিয়ে ২-১ দিন কিছুটা ছন্নছাড়া ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্প, কিন্তু এর মাঝেই যেন বন্ধুত্বটা গাঢ় করে নিয়েছেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। লোকাল ফুটবলারদের সাথে ঠিকই মিশে গিয়েছেন শেকড়ের টানে আসা অ্যাডাম মাহিরা। যশোর থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নিজের ডাব খাওয়া অবস্থায় নাজমুল হুদা ফয়সালের হাইড্রেশন ড্রিঙ্ক নিতে চাচ্ছিলেন ফারজাদ আফতাব, তবে ফয়সাল একেবারে হাত টেনে ধরে বসিয়ে দিলেন ফারজাদকে। তখনও নিজের ভাগের ডাবটা হাতে পাননি জিদান ইউসুফ, তাই জিদানকে ডেকে নিজের ডাব থেকেই খাওয়ালেন ফারজাদ। কিছুক্ষণ বাদেই অবশ্য ডাব চলে আসে জিদানের। এদিকে ভাঙা হাত নিয়েই এক লোকাল ফুটবলারকে মারতে চাচ্ছেন মাহি খান। বসে পড়া ইসান মালিক যেন উঠতেই চাচ্ছেন না, টেনে তুলছেন ফারজাদ। আর অ্যাডাম আব্বাস দ্রুত খাওয়ার জন্য যেন 2টা স্ট্র দিয়ে ডাব খাচ্ছেন, তবুও পিছিয়ে পড়ছেন অন্যদের থেকে। ফুটবলারদের এসব কাজে ভালোই সঙ্গ দিচ্ছেন হেড কোচ জেরার্ড জোন্স ও স্বদেশি কোচ মিশু। অনুশীলন শেষে সবার সাথে করছেন খুনসুটি। লোকাল ও অরিজিন ফুটবলাররা মিলে জমে উঠেছে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্প। তাদের এই ইউনিটি স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে, বিশেষ করে 5 অরিজিন ফুটবলারকে নিয়ে ফ্যানদের স্বপ্নটা আরও বড়। সবসময় আসলে এই প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তারা মোটামুটি সবাই একসাথেই থাকছেন, তারা প্র্যাকটিস সেশনেও একসাথেই থাকেন, এবং তাদের খাওয়া বা খেতে আসা, রিফ্রেশমেন্ট সব কিছুই কিন্তু তারা একসাথেই করছেন। এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে অনেক বেশি তাকিয়ে আছে এই বয়সভিত্তিক দলটার দিকে। এর আগেও কিন্তু এরকম বয়সভিত্তিক দলের টুর্নামেন্ট হয়েছে, তবে এত বেশি নজর আসলে ছিল না। এবছর নজরটা বেশি থাকার কারণ হচ্ছে এই 5 যে বিদেশি প্রবাসী ফুটবলার খেলছেন তারা আসলে কেমন পারফর্ম করতে পারেন, কারণ এর উপরেই কিন্তু নির্ভর করবে যে তারা একটা সময় আসলে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। এখানে যারা মোটামুটি এসেছেন সবার সাথেই মোটামুটি আমরা কথা বলেছি, তারা কিন্তু সবাই জানিয়েছেন যে তাদের লক্ষ্য এখন ওই একটাই, তারা জাতীয় দলের হয়ে খেলতে চান। সবাই মোটামুটি ওই হামজা চৌধুরীকে দেখার পরেই আসলে তারা ইন্সপিরেশনটা পেয়েছেন, এবং সেখান থেকেই আসলে তারা বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে জড়াতে চাচ্ছেন। এবং তারা যদি আসলে জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তটা হয়, এবং এছাড়াও জাতীয় দলে ইতিমধ্যে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমের মতো ফুটবলাররা রয়েছেন,
সব মিলিয়ে যদি এরপরে অ্যাডাম আব্বাস, জিদান, ইউসুফরা যদি সেই বাংলাদেশ জাতীয় দলের অন্তর্ভুক্ত হয়, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিঃসন্দেহেই ভালো কিছু বয়ে আনবে। যশোরের শামসুল হুদা একাডেমি থেকে ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। থমাস জুলির হাতে আসছে আন্তর্জাতিক মানের তারকা। আক্রমণ ভাগকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়াই হবে লক্ষ্য। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমের সাথে রাকিব হোসেন। ডুলির কৌশলে এই তিনজনের ভূমিকা কি হবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলা, নিশ্চিত সুযোগ নষ্টের মহড়া, আর ম্যাচের পর ম্যাচ ড্র কিংবা হার বাংলাদেশের ফুটবলের চেনা দৃশ্য। কিন্তু আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে সেই ইতিহাস বদলে দিতে এক দুঃসাহসী পরিকল্পনার ছক কষছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। প্রথাগত রক্ষণাত্মক ফুটবলের খোলস ছেড়ে বের হয়ে বাংলাদেশ অ্যাটাকিং ফুটবলের দিকে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আর এই নতুন দর্শনের কেন্দ্রবিন্দুতে তৈরি হচ্ছে তিন বাজির ঘোড়াকে নিয়ে গড়া এক বিধ্বংসী ফ্রন্ট থ্রি। বামে ফারহান আলী ওয়াহিদ, মাঝখানে জায়ান হাকিম এবং ডানে রাকিব হোসেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফাইনাল থার্ডে গোল করার লোক না থাকা। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে ডিফেন্সে এতটাই মনোযোগ দিতে হতো যে আক্রমণে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াতো নগণ্য। ফলে সুযোগ তৈরি হলেও তা নস্যাৎ হয়ে যেত প্রতিপক্ষের রক্ষণে। কোচ ডুলি এবার সেই পুরনো ঘরানার ইতি টেনে 4-3-3 ফরমেশনের আধুনিক আক্রমণাত্মক ধারায় দলকে সাজাচ্ছেন। রাকিবের আসল পজিশনে প্রত্যাবর্তন এবং উইংয়ের তাণ্ডব এই নতুন আক্রমণ ভাগের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল লাভ পাবেন রাকিব হোসেন। দলের পজিশনাল সংকটের কারণে দীর্ঘদিন তাকে সেন্ট্রাল ফরওয়ার্ড বা ফলস নাইন হিসেবে খেলতে বাধ্য হতে হয়েছে। ফলে তার মূল শক্তি উইং দিয়ে বিদ্যুৎ গতির দৌড় এবং ড্রিবলিং অর্ধেকটাই ভেস্তে যেত। কিন্তু এবার ডুলি তাকে ফিরিয়ে আনছেন তার আসল ঠিকানায়, অর্থাৎ রাইট উইংয়ে। নিজের স্বাভাবিক পজিশন ফিরে পেয়ে রাকিব প্রতিপক্ষের লেফট ব্যাকদের জন্য সাক্ষাৎ আতঙ্কে পরিণত হতে যাচ্ছেন। তার ক্ষিপ্র গতি, ড্রিবলিং এবং রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে কাট ইন করে বক্সে ঢোকার ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণ ভাগকে অনায়াসে এলোমেলো করে দেবে। ডান দিক দিয়ে রাকিব চাপ তৈরি করবেন, আক্রমণের পরিধি বাড়াবেন, প্রতিপক্ষকে বাধ্য করবেন ডিফেন্সে শক্তি বাড়াতে। জায়ান হাকিম ও ফারহান ওয়াহিদের কেমিস্ট্রি। রাকিবের ডান দিকের ঝড়ের সঙ্গে বাঁ প্রান্তে যোগ হচ্ছে ইউরোপীয় ফ্লেভার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের উচ্চমানের ফুটবল কাঠামোর ভেতরে বেড়ে ওঠা ফারহানের গেম রিডিং এবং পজিশনাল সেন্স দেশীয় ফুটবলের গণ্ডি থেকে অনেক এগিয়ে। বাম দিক দিয়ে ফারহানের বল কন্ট্রোল, গতির তারতম্য ঘটানোর ক্ষমতা এবং বক্সে নিখুঁত ক্রসিং ডান দিকের রাকিবের আক্রমণের সঙ্গে তৈরি করবে এক সমান্তরাল ভারসাম্য। দুই উইং দিয়ে প্রতিপক্ষের ওপর যে দ্বিমুখী আক্রমণ শানানো হবে তার তীব্রতা সামলানো যে কোনো সাউথ এশিয়ান রক্ষণের জন্যই পরীক্ষা হয়ে দাঁড়াবে। তবে এই পুরো ট্যাকটিক্যাল মেকানিজমের আসল ফিনিশিং টাচ দেওয়ার দায়িত্ব থাকবে যার কাঁধে, তিনি জায়ান হাকিম। এতকাল বাংলাদেশে একজন পিওর নাম্বার 9-এর অভাব ছিল। জায়গা তৈরি করা, বক্সে গোলকিপার আর সেন্ট্রাল ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ওত পেতে থাকা এবং হাফ চান্সকেও গোলে রূপান্তর করার যে আন্তর্জাতিক মান, জায়ানের মধ্যে ঠিক সেটাই খুঁজে পাচ্ছেন থমাস ডুলি। ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা নিয়ে আসা জায়ানের মূল শক্তি হলো তার বক্স মুভমেন্ট। ফারহান ও রাকিব দুই উইং থেকে যে বলগুলো যোগান দেবেন বক্সের ভেতর ঠান্ডা মাথার ফিনিশিংয়ে, সেগুলোকে জালে জড়ানোই হবে জায়ানের একমাত্র কাজ। কাগজে কলমে এই তিনজনের কম্বিনেশন একটা আইডিয়াল ট্রায়াঙ্গেল তৈরি করছে। এই তিনজনের দক্ষতা একে অপরের পরিপূরক। একজন গতি দিলে অন্যজন দিচ্ছে ফিনিশিং, আবার অন্যজন ড্রিবলিংয়ে স্পেস তৈরি করলে সেন্ট্রাল ফরওয়ার্ড পেয়ে যাচ্ছেন ফাঁকা জায়গা। রহমান পেয়ার, স্টার প্লে।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর থামেনি পিএসজি ট্রফি উৎসব। লুইস এনরিকের হাত ধরে প্যারিসিয়ানদের শিরোপার ক্ষুধা যেন আরও বেড়েই চলেছে। এবার ইউরোপের আরেক মঞ্চে অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউএফএ সুপার কাপের চ্যাম্পিয়ন পিএসজি। তানজিম ঐশীর ম্যাচ রিপোর্ট। শিরোপা জয়ের নেশাটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পিএসজির, কিছুতেই আটকানো যাচ্ছে না কোচ লুইস এনরিককে। চ্যাম্পিয়ন্স লিগের পর এবার ইউএফএ সুপার কাপটাও নিজেদের করে নিল দলটা। অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপের মৌসুম শুরুর আগে এই ট্রফি জিতল প্যারিসিয়ানরা। অস্ট্রিয়ার সালজবুর্গের রেডবুল অ্যারেনায় শুরু থেকেই দাপট দেখিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। 20 মিনিটেই দুর্দান্ত এক শটে পিএসজিকে এগিয়ে নেন খোভিচা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তেই ম্যাচে ফেরে অ্যাস্টন ভিলা। দারুণ এক ভলিতে পিএসজির জালে বল জড়ান 17 বছর বয়সী ব্রায়ান মাৎজো। অভিষেকেই গোল করে ইউএফএ সুপার কাপের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন তরুণ এই ফরওয়ার্ড। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ আবারও যায় পিএসজির হাতে। 61 মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে গোল করেন দিজিরে দুয়ে। অফসাইডের কারণে গোলটা বাতিল হলেও পরে ভিআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলান রেফারি। 2-1 গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। তবে শেষ দিকে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাস্টন ভিলা। টটেনহ্যামকে হারিয়ে গেলবারও প্রথমবারের মতো ইউএফএ সুপার কাপ জিতেছিল পিএসজি। এরপর অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেই শিরোপাই ধরে রাখলো তারা। টানা দ্বিতীয়বার সুপার কাপ জিতে পিএসজি এখন এই কীর্তির তালিকায় এসি মিলান আর রিয়াল মাদ্রিদের পাশে। 2023 সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর লুইস এনরিকের ট্রফি সংখ্যা এখন 13তে দাঁড়ালো। এর মধ্যে টানা 3টা লিগ আ, টানা 2টা চ্যাম্পিয়ন্স লিগ আর টানা 2টা ইউএফএ সুপার কাপ। প্যারিসে এখন শিরোপা জেতা যেন সত্যি সত্যি অভ্যাসে পরিণত করেছে এনরিকের দল। পিএসজির নতুন মৌসুম শুরু হলো নতুন এক শিরোপা দিয়ে। প্রশ্ন এখন একটাই, এনরিকের ট্রফির ঝুলিয়ে এবার কোথায় গিয়ে থামবে? তানজিম ঐশী, স্টার প্লে। বাবার মৃত্যুর শোক নিয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে তার আবেগঘন প্রত্যাবর্তনের রাতেও ইন্টার মায়ামির ভাগ্য বদলালো না। লিগস কাপের ম্যাচে ঘরের মাঠে ক্লাব লিওনের কাছে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মায়ামি। শুরু থেকেই আক্রমণাত্মক মায়ামি 42 মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ড্যানিয়েল আর্সিলার গোলে সমতায় ফেরে লিওন। কিছুক্ষণ পর ইয়ানিক ব্রাইট আবার মায়ামিকে এগিয়ে দেন। এরপর হুয়ান ডমিনগেজের গোলে আসে 2-2 সমতা। শেষ দিকে 83 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিওনের জয় নিশ্চিত করেন আর্সেলা। এই ম্যাচে বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। তার প্রত্যাবর্তনে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়ালেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথেই থাকুন স্টার প্লে।